অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই যে আমরা নানানভাবে নির্বাচনী জোটের কৌশলের কথা বলছি, সেখানে একটা রাজনৈতিক দলের নীতি আদর্শ কতখানি গুরুত্ব পাচ্ছে, কিংবা নিজের রাজনৈতিক দলের নীতি বা আদর্শর পেছনে বাইরে গিয়ে যদি আমরা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হই, তখন ভোটের মাঠেও তো সেই প্রভাবটি পড়ার কথা। সামনে নির্বাচনে তাহলে এনসিপি এবং জামায়াতের এই জোটের এখানে তো অধিকাংশ দলই তো নীতি বিবর্জিত, তাই না? তারা তো নিজস্ব কোনো কর্মসূচি নিয়ে মাঠে থাকে না। তারপরে নির্বাচন আসলে নানান সমীকরণের মধ্যে কিছু আসন পাওয়ার জন্য হয়তো জোট বা সমঝোতায় যায়। আর এনসিপির ব্যাপারে আমি বলবো, এই যে আন্দোলনের সময় তারা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্লোগান দিল, তুমি কে আমি কে রাজাকার, হয়তো এটা বিদ্রুপাত্মক ছিল তখন, কিন্তু এখন বাস্তবে হচ্ছে সেই ছেলেগুলো গিয়ে এখন জামাতে চলে গেল, রাজাকার আলবদর আল শামস, রাগডাক নাই তো। তাহলে তুমি যে সেই দিন স্লোগানটা দিয়েছিলে তার তো সত্যতা মিলে গেল, যে যাদেরকে আমরা বলছি গুপ্তবাহিনী, তোমরা গুপ্তভাবে নানান জায়গায় ছড়িয়ে ছিটেছিলে, এখন এনসিপির ব্যানারে এসে একত্রিত হইয়া সেই রাজাকারের দলেই তোমরা এখন শেষ পর্যন্ত গেল। এটা জাতির দুর্ভাগ্য আর কি। এত 17 মাসের মাথায় এই ধরনের একটা বিচ্যুতি ঘটবে তরুণ সমাজকে। আমরা যে তরুণ সমাজকে নিয়ে 52 সন থেকে আমরা গর্বিত। তারাই বলছেন যে এটি আসলে হুট করে করা ঘটনা নয়, এটি পরিকল্পিত বটেই। আমরা তো সবসময় বলেছি ভাই, আমরা 52 তরুণকেও দেখেছি, 62 তরুণকেও দেখেছি, 69 তো আমরা নিজেরাই ছিলাম, সেলিম ভাই সহ, সালাম ভাইও ছিল, তো আমরা তো 71-ও দেখেছি, 90-তেও আমরা ছিলাম। তো এখন তারা যে কাজটা করলো এটা তো ভয়াবহ। আমরা তাদেরকে ডিসকারেজ করেছি যে তোমরা ক্ষমতার অংশীদারিত্ব হওয়ার চেষ্টা করবে না। আমাদের তরুণ সমাজের এই ঐতিহ্য ছিল না। আন্দোলনে যারা সফল হয়েছে, যারা হিরো, জাতির বীর হিসাবে তারা ছিল, তো তোমরা এই কাজগুলো করে তো তোমরা নিজেরা অধপতন ঘটালে, আমাদের তরুণ সমাজের ভবিষ্যৎটাও নষ্ট করলে। তোমাদের উপর আস্থা বিশ্বাস স্থাপন করেছিলাম আমরা, সেই জায়গাটা তো আজকে মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে জায়গাটি প্রশ্নবিদ্ধ হবার কথা বলছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আজকে জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হবার কারণে এনসিপি মূলত তাদের রাজনৈতিক মৃত্যুকে ডেকে নিয়ে আসলো। আপনিও কি সেটি মনে করছেন? না, যদি ইতিহাস সত্য হয় এবং আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই, তাহলে পরে ইতিহাসের চাকা কেউ কোনোদিন ঘোরাতে পারে না। আমরা পাকিস্তানকে কবর দিয়ে, পাকিস্তানি ব্যবস্থাকে কবর দিয়ে সামনে এসেছি এবং সেই সংগ্রামের একটা নির্ধারক সংগ্রামে আমরা দুই আলাদা পক্ষ ছিলাম। এটা খুবই দুঃখজনক যে এনসিপি আজকে তার গণ অভ্যুত্থানের আদর্শকে বিসর্জন দিয়ে, তারা বিশ্বাসঘাতকতা করে, এই এত লোক মারা গেল, রক্ত গেল, সেটাকে বিসর্জন দিয়ে আজকে সেই পাকিস্তানি ভাবাদর্শের অনুসারী জামাত ইসলামের সঙ্গে গড়ছাড়া বাঁধল। কিন্তু এটাতে আমি আশ্চর্য হচ্ছি না, কারণ রাজনীতি এখন দুই রকম হয়ে গেছে। একটা হলো হালুয়া রুটির রাজনীতি, আরেকটা হলো আদর্শের রাজনীতি। দুর্ভাগ্যজনকভাবে আদর্শের রাজনীতি একটু প্রান্তস্থিত, এবং প্রান্তস্থিত হওয়ার জন্য মিডিয়াও অনেকখানি দায়ী। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, বর্তমানে এই যে কথাটা বলা হয় বামপন্থীরা তো তেমন কোনো ফ্যাক্টর না। আরে ফ্যাক্টর না, বাংলাদেশের যতগুলো আন্দোলন, জনগণের স্বার্থ সম্পৃক্ত আন্দোলন, প্রত্যেকটার নেতৃত্বে আছে বামপন্থীরা। গার্মেন্টসের আন্দোলন বলেন, রিক্সা ভ্যান শ্রমিকদের আন্দোলন বলেন, হকারদের আন্দোলন বলেন, চা বাগানের আন্দোলন বলেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আন্দোলন, বা এর আগের যত আন্দোলন, এমনকি হাসিনার পিরিয়ডের যে আন্দোলন, সবচেয়ে বেশি মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে ছাত্র দলও খেয়েছে, ছাত্র ইউনিয়ন তার ভেতরে প্রধান ছিল। তো এইগুলো কি ভুলে যাওয়ার ব্যাপার? এবং মুক্তিযুদ্ধ একটা নেতা, একটা দল, একটা পরিবারের সম্পদ বলে যেই বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং মুক্তিযুদ্ধের নাম করে যে অন্যায় আচরণগুলো করা হয়েছে, এইটার ভেতর দিয়ে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধেরই সারে সর্বনাশ করে দিয়েছে। এবং এইখানে এই আপনি আদর্শের রাজনীতি যারা করে তারা ঘটনাক্রমে এখন দুর্বল। এই যে আপনি ইতিহাসের কথা বলছেন, কিন্তু একটা কথা, বড় রাজনৈতিক দলের প্রশ্ন আসলো। বড় রাজনৈতিক দল নামে যারা পরিচিত, তারা বড় বটে, কিন্তু তারা বিশুদ্ধ না। তাদের বিশুদ্ধ হইতে হলে পরে নীতি বদলায় অন্য জায়গায় আসতে হবে, সেটা খুব কঠিন। কিন্তু ছোট দলগুলোকে বড় করা সম্ভব যদি আপনি এই দর্শক তারা যদি সবাই এসে
এই জি। সঠিক সুস্থ রাজনীতির ধারায় নিশ্চয়ই তারা আব্দুল সালাম, জামাতে ইসলামের ইতিহাসে যদি আমি তাকাই, তারা সর্বোচ্চ সিট পেয়েছে 18টা, কিন্তু তারা ইতিমধ্যে এনসিপিকে 30টি আসনের কথা বলেছে, তারা নিশ্চয়তা দিয়েছে 30টি আসনের। এই গোজামিলটা বা এই জায়গাটাতে আসলে আমি একটু চিন্তা করতে চাই, সেই সাথে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য তারা এই জোটবদ্ধ করছেন, এটাও অনেকে মনে করছেন। বিএনপিকে ফেলা না, দেখেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও বলছি যে বিএনপির সমস্যা না, সমস্যাটা দেশের। আজকেও তারা যে অবস্থাটা করতেছে সেটা কিন্তু দেশের সমস্যা। বিএনপি কিন্তু দেখেন, বিএনপিকে বহু ক্ষতি করার চেষ্টা করেছে তারেক রহমান, বিএনপির দলের এই নাই, বিএনপির দলের এই নাই, বিএনপি চাঁদাবাজ, এই সেই কইলা কি কত রকম বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে, কিন্তু বিএনপির কিছুই হয়নি। বিএনপি যে জায়গায় ছিল সে জায়গায় আছে। কারণ এইটু কথাটা হলো যে আমরা শেখ হাসিনাকে যে তাড়াইলাম, কী কারণে তাড়াইলাম? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল চাওয়াটা কী ছিল? চাওয়াটাই তো ছিল যে সে ফ্যাসিস্ট, তার অধীনে গণতন্ত্র নাই, কাজে আমরা গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করতে চাই। তো গণতন্ত্রটা যদি পুনরুদ্ধার করতে চাই, তাহলে এখন তো আমার গণতন্ত্রটাকে আগে ধারণ করতে হবে, সেটার জন্য তো নির্বাচনটা। আর সেই নির্বাচনে আজকে গণতন্ত্রটা আসবে কিভাবে? গণতান্ত্রিক প্রসেসটা যদি আমি ডেভেলপ করতে না আবার পারি, এই গণতান্ত্রিক ধারাতে যে কোনো রাজনৈতিক দল একসাথে জোটবদ্ধ হতে পারবে, সেটিও তো আছে। না সেটা তো জোটবদ্ধতা এখন যে কারণে হইতেছে, আপনি তো বলতেছেন, আমরা সবাই বলতেছি, দেশবাসী বলতেছে যে এই জোটের মধ্য দিয়ে কতটুকু লাভবান হবে। কারণ ফাইনালি তো পিপুলসের কাছে যেতে হবে, পাবলিকের কাছে যেতে হবে, পাবলিক কোনটাকে অ্যাকসেপ্ট করবে সেটাই তো বোঝা যাবে নির্বাচনের মধ্য দিয়ে। এই জন্যে বলতেছে যে আমরা নির্বাচন পর্যন্ত ঠিক আছে, যে যার সাথে যাক না কেন, অসুবিধা নাই, কিন্তু নির্বাচনটা যাতে ঠিক মতো হয়, নির্বাচনটা যাতে ব্যাহত না হয়, নির্বাচনের প্রসেসটা যাতে ব্যাহত না হয়, সেই ব্যাপারে আমাদের এক থাকা দরকার। সেই জায়গাটাও তো আমরা যাতে চেষ্টা করি যাতে নির্বাচনের আগে এগুলো নিয়ে একটা ডামাডোল সৃষ্টি করে যাতে নির্বাচনটাকে আমি পিছিয়ে দেওয়ার প্রক্রিয়াতে ফেলে না। এরকম সম্ভাবনা কি দেখছেন আব্দুল সালাম? এই যে জামায়াত এবং এনসিপি যে জোটবদ্ধ হয়েছে, সেই সমীকরণে কি নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো হিসাব না, করছে কেউ? একটা হলো যে তারা আজকে এটা তো আছেই যে জনগণ আজকে ভয় পায়। একটা উগ্রবাদ যদি দেখে, যে উগ্রবাদে যখন পিপুলসের মধ্যে আপনি সেই সেন্টিমেন্টটাকে, এই ভাঙাচুর, এই সেই যেগুলো যখন এগুলো আপনি নিয়ে আসবেন, মানবো না, এটা মানি না, এগুলো যখন নিয়ে আসবেন, তখন তো স্বাভাবিক একটা ভয় ভীতির মধ্যে দিয়ে একটা চলে আসবে। সেই ভয় ভীতির মধ্যে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন ইচ্ছা করলেও সরকার কতটুকু করতে পারবে। এই জন্যই বলতেছি, সেদিকে যারা নিতে চায় তারা দেশটাকে কোথায় নিতে চায়? তারা দেশটাকে তো ডেমোক্রেটিক প্রসেসে উত্তরণ হোক সেটা তারা চায় না।